আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পদার্থবিজ্ঞান ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তোমাদের 1 থেকে 5টা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টগুলোর সমাধান নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করি আমাদের অ্যাসাইনমেন্টের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো একটু দেখব। অ্যাসাইনমেন্ট 1 এর প্রথম প্রশ্নটি বলা হয়েছে হুইটস্টোন ব্রিজ কাকে বলে। উত্তরটি আমি এখানে লিখে দিয়েছি, তোমরা একটু দেখো। 4টি রোধ সংযুক্ত করে চতুর্ভুজ আকারে একটি বদ্ধ বর্তনী তৈরি করে এর যে কোনো বিপরীত দুই সংযোগ বিন্দুতে দুটি তড়িৎ উৎস এবং অপর দুই সংযোগ বিন্দুতে একটি গ্যালভানোমিটার যুক্ত করা হলে গঠিত বর্তনীকে হুইটস্টোন ব্রিজ বলে। আমি চিত্রটা এখানে দিয়েছি, যদিও 1 নাম্বার প্রশ্নে চিত্রের প্রয়োজন নেই, কারণ মাত্র 2 মার্কস এখানে আছে। এবার আমরা 2 নম্বর প্রশ্নে আসছি। 2 নং প্রশ্নে বলা হয়েছে হুইটস্টোন ব্রিজ চিত্রসহ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখানে 5 নাম্বার রয়েছে, সুতরাং এটা একটু বড় হবে এবং বিস্তারিত হবে। প্রথমে আমরা বর্তনীর সংযোগটা একটু দেখে নেব। পি কিউ আর এস এই 4টা রোধ একটু খেয়াল করো। এই হচ্ছে পি, কিউ, আর এবং এস, এই 4টা রোধ একটি বদ্ধ বর্তনীতে সংযুক্ত করেছি বর্তনীর মতো করে, অর্থাৎ চতুর্ভুজ আকারে। এবং এক্ষেত্রে এ এবং সি এর মাঝে একটা ব্যাটারি, দেখো এ এবং সি এর মাঝে কিন্তু ব্যাটারি দেওয়া আছে। এই বিন্দু এখান থেকে শুরু করে তুমি এদিকে যাও, দেখো এই মাঝখানে একটা ব্যাটারি যুক্ত করা হয়েছে। এবং বি এবং ডি বিন্দুর মাঝে, এই হলো বি বিন্দু আর এই হলো ডি বিন্দু, তাদের মাঝে একটা গ্যালভানোমিটার যুক্ত করা হয়েছে। ঠিক আছে, এই হলো বর্তনীর সংযোগ। এবারে কার্যপ্রণালী। পি কিউ আর এস আমরা যে 4টা রোধ ধরে নিয়েছি, তো আমরা এখন ধরে নিব যে সেই রোধগুলোর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যায়। আমরা ধরে নিব যে পি রোধের মধ্য দিয়ে I1 পরিমাণ কারেন্ট, কিউ রোধের মধ্য দিয়ে I2 পরিমাণ কারেন্ট, আর রোধের মধ্য দিয়ে I3 পরিমাণ কারেন্ট এবং এস রোধের মধ্য দিয়ে I4 পরিমাণ কারেন্ট যাচ্ছে। এবং কারেন্টগুলোর যে ডিরেকশন অর্থাৎ দিক আমি কিন্তু তীর চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। তাহলে এবার আমরা বি বিন্দুতে আমরা কারশফের সূত্র প্রয়োগ করব। কারশফের সূত্র প্রথম সূত্র প্রয়োগ করব। এখানে বলা হয়েছে যে কারশফের প্রথম সূত্রটা কি? কারশফের প্রথম সূত্রে বলা হয়েছে যে একটা নির্দিষ্ট বিন্দুতে যে কারেন্টগুলো আছে তাদের বীজগাণিতিক যোগফল 0, এটা বলা হয়েছে প্রথম সূত্রে। তা আমরা সেই সূত্রটা এখানে প্রয়োগ করব। একটা সহজ বুদ্ধি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেই বুদ্ধিটা হচ্ছে যে আমরা যখন যে কোনো একটা বিন্দুতে আমরা কারশফের সূত্র প্রয়োগ করব, আমরা খেয়াল রাখবো যে এই বিন্দুতে কোন রোধগুলো বা কোন কারেন্টগুলো এসেছে সেগুলো প্লাস ধরবো, আর কোন কারেন্টগুলো এই বিন্দু থেকে বের হয়ে চলে যাচ্ছে সেগুলোকে আমরা মাইনাস ধরবো, ইকুয়াল টু 0। তাহলে কিন্তু খুব সহজে হয়ে যাচ্ছে। একটু খেয়াল করে দেখো যে বি বিন্দুর ক্ষেত্রে কিন্তু I1 কারেন্ট কিন্তু বি বিন্দুর দিকে যাচ্ছে, তাহলে এটা প্লাস ধরলাম। I2 কিন্তু বি থেকে বের হয়ে যাচ্ছে, এই জন্য এটার সামনে আমরা মাইনাস ধরেছি। এবং IG এটাও কিন্তু বি বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে, কারণ এটাকে আমরা মাইনাস ধরেছি, ইকুয়াল টু 0, 1 নম্বর সমীকরণ। এবার আমরা ডি বিন্দুর ক্ষেত্রে আসবো। খেয়াল করে দেখো ডি বিন্দুতে কোন কারেন্ট আসছে, I3 কারেন্ট কিন্তু বি বিন্দুর দিকে যাচ্ছে, এই কারণে প্লাস। আবার দেখো এই যে I4 কারেন্ট, এটা কিন্তু I4 কারেন্ট, এটা কিন্তু বি থেকে চলে যাচ্ছে, এই কারণে আমরা মাইনাস দিয়েছি। দেখো I4 আগে মাইনাস দিয়েছি, দেখছো। এবং IG কারেন্ট, এই যে IG কারেন্ট, এটা কিন্তু ডি বিন্দুর দিকে যাচ্ছে, অর্থাৎ ডি বিন্দুতে প্রবেশ করছে, এই কারণে এটাকে কি করেছে, প্লাস ধরেছে। এই দেখো IG সামনে আমরা প্লাস দিয়েছি। তাহলে এটা আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। এবার আমরা জানি যে ব্রিজটির সাম্য অবস্থায়, অর্থাৎ যখন এই ব্রিজটা যখন সাম্য অবস্থা থাকবে সেই সময় গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, অর্থাৎ IG ইকুয়াল টু 0। কারণ আমরা এখন দেখলাম যে গ্যালভানোমিটারের কারেন্ট হচ্ছে IG, এটার মান হচ্ছে আমরা জানি 0। ঠিক আছে, কখন 0? যখন এর ব্রিজটা সাম্য অবস্থা থাকবে। এই কারণে আমরা লিখেছি ভারসাম্য অবস্থায় IG ইকুয়াল টু 0। সুতরাং সমীকরণ 1 এবং 2 থেকে আমরা কি পাচ্ছি দেখো। 1 নম্বর সমীকরণ, এখানে যদি IG এর মানটা 0 বসিয়ে দিই তাহলে কি থাকে, I1 মাইনাস I2 ইকুয়াল টু 0। সুতরাং আমরা লিখতে পারি I1 ইকুয়াল টু I2 লিখেছি। এটাকে আমরা দিলাম 3 নম্বর সমীকরণ। এবং 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে IG কে যদি 0 বসিয়ে দিই তাহলে কি হচ্ছে, I3 মাইনাস I4 ইকুয়াল টু 0। তাহলে আমরা সহজে লিখতে পারি I3 ইকুয়াল টু I4। আমরা সেটাই করেছি 4 নম্বর সমীকরণে। দেখো প্রথম দেখো A B D A, অর্থাৎ এইটুকু যে আমরা চিহ্নিত করলাম এই বদ্ধ লুপটা। ঠিক আছে, বদ্ধ লুপের ক্ষেত্রে আমরা কি করবো, এখন কারশফের দ্বিতীয় সূত্রে অ্যাপ্লাই করব। এই দ্বিতীয় সূত্রে আবার কি বলা হয়েছে ভালো করে খেয়াল করো। দ্বিতীয় সূত্রে বলা হয়েছে যে যে কোনো বিন্দুতে, অর্থাৎ কোনো বদ্ধ বর্তনীর যে কোনো বিন্দুতে
কারেন্ট এবং রোধের গুণফলগুলির বীজগাণিতিক যোগফল শূন্য। অর্থাৎ কতগুলি কারেন্ট আছে, কতগুলি রোধ আছে, সে প্রত্যেকটি রোধের সাথে প্রত্যেকটি কারেন্ট গুণ করতে হবে এবং এই গুণফলগুলো আবার যোগ করতে হবে। এটা হচ্ছে সেকেন্ড ল অফ কিরশফস, অর্থাৎ কারশফের দ্বিতীয় সূত্র। তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দেখি কি বলা আছে। তাহলে আমরা একটু খেয়াল করব যে প্রথম এখানে বলা হয়েছে, দেখো যে প্রথম এই যে কারেন্টটা, এটা কারেন্ট হচ্ছে I1 এবং রোধ হচ্ছে P। এই জন্য আমরা লিখেছি যে I1 ইন্টু পি, দেখছো I1 P। তারপর একটা হচ্ছে কারেন্ট হচ্ছে IG এবং রোধ হচ্ছে G, এই জন্য আমরা লিখেছি IGG, ঠিক আছে। এবং তারপর একটা হচ্ছে দেখো কারেন্ট হচ্ছে I3 এবং রোধ হচ্ছে R, এই কারণে লিখেছি I3R। এখন প্রশ্ন হলো সামনে আবার একটা মাইনাস কেন? হ্যাঁ, অবশ্যই মাইনাস এই কারণে হবে যে দেখো খেয়াল করে দেখো, প্রথমটা কিন্তু এইদিকে যাচ্ছিল, তাই না, পরেরটা আবার এইদিকে আসে, অর্থাৎ একই দিকে যাচ্ছে, কিন্তু তারপরটা তো এইদিকে হওয়ার কথা, তাই না, তা না হয়ে কি হচ্ছে, উল্টা দিকে হচ্ছে। একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু দিকটা কিন্তু আলাদা, এই কারণে এটা মাইনাস হয়েছে। যেগুলো একই দিকে থাকবে সেগুলো প্লাস, যেটা বিপরীত দিকে হবে সেটা মাইনাস, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা ইকুয়াল টু 0 লিখলাম। আমরা তো জানি যে আইজির মান হচ্ছে 0, এটা আমরা জানি। সুতরাং এখানে যদি আইজির মান 0 বসিয়ে দিই তাহলে এই অংশটুকু কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি থাকতেছে, I1P, আর এখানে থাকতেছে I3R, এই কারণে আমরা লিখেছি I1P ইকুয়াল টু I3R। এটা হচ্ছে 5 নম্বর সমীকরণ, ঠিক আছে। এবার আমরা কি করলাম দেখো, একটু খেয়াল করে দেখো, এখানে পরে বলা হয়েছে এ ডি সি বি এ, দেখো এ ডি সি বি আবার এ, অর্থাৎ পুরো লুপটা আমরা পুরোটাকে একটা লুপ হিসেবে বিবেচনা করলাম। এখানে আমি একই সূত্রটা পুনরায় অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা লিখবো যে I1P লিখেছি, দেখো I1P, তারপর আমরা লিখবো হচ্ছে I2Q, লিখেছি I2Q, একই দিকে দেন প্লাস, তারপর এটা কিন্তু দিক পাল্টে গেছে, দেখো এখানে কিন্তু পাল্টে গেছে আবার, এই কারণে I4S, এটা হলো মাইনাস হয়ে যাবে, এই I4S, এবং এটাও কিন্তু দিক চেঞ্জ, বিপরীত দিক, এই কারণে I3R মাইনাস, ঠিক আছে, ইকুয়াল টু 0। এটা আমি 3 নাম্বার এবং 4 নাম্বার সমীকরণের সাহায্যে আমরা এটা লিখেছি, ঠিক আছে। এবার আমরা 3 নাম্বার এবং 4 নাম্বার সমীকরণ এখানে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব? তাহলে 3 নাম্বার সমীকরণে কি বলা হয়েছিল, I1 ইকুয়াল টু I2, এবং 4 নাম্বার সমীকরণে বলা হয়েছিল I3 ইকুয়াল টু I4, ঠিক আছে। তাহলে I1, I2, I3, I4 চারটা কারেন্ট এখানে আছে। আমি এখানে কি করব, I1 এবং I3 তে সবগুলোকে নিয়ে আসবো, যাতে আমাদের হিসাবের সুবিধা হয়। কিভাবে আনবো দেখো, তাহলে আমি প্রথমটা কি ছিল I1P, আমি I1P ঠিক রাখলাম। তারপরটা ছিল I2P, I2 পরিবর্তে কিন্তু আমি I1 লিখতে পারি, সেজন্য আমি I1 লিখছি। কেন লিখছি? কারণ সবগুলোকে I1 এ আনবো, যাতে আমাদের হিসাব করতে সুবিধা হয়। তারপর কি লিখবো দেখো, I4S, I4 কে আমরা কিন্তু I3 লিখতে পারি, সেই কারণে আমরা I3 লিখেছি। আবার I3R, এটাকে আমি ঠিকই রাখছি, একই রাখছি, কারণ দুটোকে আমরা I3 দিয়ে আনলাম, ইকুয়াল টু 0। এবার আমি কি, এই যে প্রথম দুইটা আছে, প্রথম দুইটা থেকে আমি কি করবো, I1 কে কমন নিয়েছি, দেখো তাহলে কি কি থাকলো, P প্লাস Q থাকলো, এবং পরেরটাকে আমি এখানে I3 কমন নিয়েছি, যার ফলে এখানে কি থাকলো, R প্লাস 5 থাকলো, এবং এটার একটা মাইনাস আছে, এটা মানে অন্যদিকে পার করে দিয়েছি, এই কারণে একটা লাইন এখানে শর্ট করা হয়েছে। তাহলে I1 ইন্টু P প্লাস Q আর ইকুয়াল টু I3 ইন্টু R প্লাস S, এটা আমরা 6 নম্বর সমীকরণ পেলাম, ঠিক আছে। তাহলে এখন দেখো, এই হলো 5 নম্বর সমীকরণ আর এই হলো 6 নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণ আমরা ভাগ করে দিব। ভাগ করব, ভাগ করার নিয়ম কি, বাম পাশকে বাম পাশ দিয়ে ভাগ করা, ডান পাশকে ডান পাশ দিয়ে ভাগ করা। তাহলে 6 নম্বর সমীকরণে বাম পাশ আছে কি, দেখো I1 ইন্টু P প্লাস Q, আমরা সেটা এখানে লিখেছি I1 ইন্টু P প্লাস Q। এবার আমরা 5 নম্বর সমীকরণে বাম পাশ কি আছে, I1P, সেটা দ্বারা ভাগ করেছি, দেখো। তারপরে 6 নম্বরে আবার ডান পাশ আছে I3 ইন্টু R প্লাস S, সেটাই আমরা এখানে লিখেছি। এবং তারপরে 5 নম্বরে ডান পাশে আছে হচ্ছে I3 ইন্টু R, এটাই লিখেছি। অর্থাৎ যখন আমরা একটা সমীকরণ দিয়ে আর একটা সমীকরণকে ভাগ দিব, তখন আমাদের নিয়মটা কি, বাম পাশকে বাম পাশ দিয়ে ভাগ দিব, ডান পাশকে ডান পাশ দিয়ে ভাগ দিব। তাহলে ভাগ করার পরে আমরা কিন্তু এই অংশটা পেলাম। এবার আমরা এখান থেকে I1 কাটা গেল, I3 কাটা গেল, কি থাকলো, P প্লাস Q ডিভাইডেড P, আর এই পাশে থাকলো R প্লাস S ডিভাইডেড R, ঠিক আছে। এবার আমি কি করব, এটাকে আমি একটু ভেঙে লিখবো। তাহলে P বাই P লেখা যায়, দেখো Q বাই P লেখা যায়, তাই না। আচ্ছা, এই পাশে একই কাজ করেছি, R বাই R প্লাস S বাই R, ঠিক আছে। তাহলে P বাই P কিন্তু কাটা যায়, তাহলে কি একটা 1 হয়ে যায়, এটা 1 লিখেছি, প্লাস Q বাই P, এই পাশে অনুরূপভাবে এটা থেকে একটা 1 হয়ে যায়, 1 প্লাস S বাই R, দুই পাশ থেকে 1টা বাদ দিয়েছি আমরা, তাহলে কি থাকলো, Q বাই P ইকুয়াল টু S বাই R। তাহলে এটাকে কিন্তু আমরা একটু সাজিয়ে যদি লিখি, তাহলে আমরা অর্থাৎ উল্টিয়ে লিখলাম, আমি Q বাই P ছিল, আমি P বাই Q লিখছি, এটা যদি উল্টাই তাহলে এটাকে উল্টাতে হবে, তাহলে R বাই S হয়ে গেল। তাহলে P বাই Q ইকুয়াল টু R বাই S, এটাই হচ্ছে হুইটস্টোন ব্রিজের নীতি, ঠিক আছে। তাহলে আমরা 2 নম্বর কোশ্চেনটা এখানে শেষ করলাম, আশা করি বিষয়টা বুঝেছো। এবার আমরা 3 নম্বর প্রশ্নে আসবো। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটি হুইটস্টোন ব্রিজের 4 বাহুতে যথাক্রমে 4, 12, 10 এবং 24 ওহম রোধ যুক্ত আছে। ব্রিজটিকে সাম্য অবস্থায় রাখতে চতুর্থ বাহুতে কত মানের রোধ যুক্ত করতে হবে নির্ণয় করুন। এটা থেকে 3 নাম্বার, এটা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। তাহলে আমরা জানি যে
সাম্যাবস্থা থাকার শর্ত কি? একটু আগে আমরা যেটা প্রতিপাদন করলাম সেটা হচ্ছে পি বাই কিউ ইকাল টু আর বাই এস। এটা হচ্ছে সাম্যাবস্থা থাকার শর্ত। তাহলে এখানে বলা হয়েছে চতুর্থ বাহুতে কত রোধ রাখলে এই ব্রিজটির সাম্যাবস্থায় থাকবে। অর্থাৎ আমার যে উদ্দীপকে ব্রিজটার কথা বলা হয়েছে সেখানে কিন্তু সাম্যাবস্থায় নাই এটা, ঠিক আছে, সাম্যাবস্থায় নাই। আচ্ছা, আমি তার 4টা রোধ দেওয়া আছে। আমি প্রথম রোধ হচ্ছে ধরে নিলাম পি ইকাল টু 4, কিউ ইকাল টু 12, আর ইকাল টু 10। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আমি এস ইকাল টু আমি 24 ধরবো। আমি কেন এস 1 ধরলাম? কারণ এস তো আমি 24 ধরতে পারছি না, কারণ বলাই আছে চতুর্থ বাহুতে আরো রোধ যুক্ত করতে হবে, ঠিক আছে। যদি এস তো নাই, এখন এস থাকলে তো সাম্যাবস্থা থাকতো, তাই না? এস এটা তো সাম্যাবস্থার শর্ত, মনে রাখতে হবে, এটা হচ্ছে সাম্যাবস্থার শর্ত। ব্রিজটা তো সাম্যাবস্থা এখন নাই, অর্থাৎ চতুর্থ বাহুতে কিন্তু রোধ ঘাটতি আছে, ঠিক আছে। যদি সাম্যাবস্থায় থাকতো তাহলে আমরা ওটাকে এসি ধরতাম, যেহেতু সাম্যাবস্থায় নাই এই কারণে আমরা এটাকে আমরা এস 1 ধরেছি। এই কারণে সো এস 1 ইকাল টু 24, ঠিক আছে। এবার আমরা জানি যে সাম্যাবস্থায় থাকার শর্ত হচ্ছে পি বাই কিউ ইকাল টু আর বাই এস। আমরা এটাকে ক্রস গুণন করলাম, এইভাবে ক্রস গুণন। তাহলে কি লিখবো? পিএস ইকাল টু আর বাই কিউ। তাহলে আমি এস এর মানটা বের করবো, কারণ বলা হয়েছে চতুর্থ বাহুতে কত রোধ যুক্ত করতে হবে। চতুর্থ বাহুর রোধ হচ্ছে এস, এটা আমরা সবাই জানি। তাহলে আমরা এখানে এস এর মানটা বের করার চেষ্টা করব। তাহলে এস ইকাল টু আর কিউ ডিভাইডেড পি। তাহলে আর এর মান কত? দেখো, এই যে আর এর মান হচ্ছে 10, কিউ এর মান হচ্ছে 12, এখানে আমরা 10 ইন্টু 12 লিখেছি, এবং লাস্টে পি এর মান হচ্ছে 4, এ কারণে নিচে দিয়েছি 4। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে আমরা পেলাম হচ্ছে এস ইকাল টু 30। অর্থাৎ এস রোধের মান যদি 30 ওহম হয় তবেই ব্রিজটা সাম্যাবস্থায় থাকবে। কিন্তু আমাদের বর্তমানে কত আছে? আছে 24। আমার লাগবে কত? 30। সুতরাং আমাকে বাড়াতে হবে। আমি রোধ যখন বাড়াবো, আমরা জানি রোধের সমবায় দুই প্রকার, একটা হচ্ছে শ্রেণী এবং একটা হচ্ছে সমান্তরাল। আমরা জানি শ্রেণীতে রোধ বৃদ্ধি পায় এবং সমান্তরালে রোধ হ্রাস পায়। তাহলে এখানে যেহেতু আমাদের বৃদ্ধি করতে হবে, সুতরাং আমাদের অবশ্যই এই রোধটাকে শ্রেণীতে যুক্ত করতে হবে। কত রোধকে যুক্ত করতে হবে? আমার লাগবে হচ্ছে 30, আছে আমার 24, সুতরাং আমাকে বোঝা যাচ্ছে আরো 6 আমার লাগবে। সুতরাং এস 1 কিন্তু আমার বর্তমানে আছে, আমাকে এস 2 আরো যুক্ত করতে হবে, তবেই আমাদের কি হবে? তবেই আমাদের এস হবে, দ্যাট ইজ এস। এইটা তখন ব্রিজটা সাম্যাবস্থায় থাকবে। সুতরাং আমরা লিখলাম যে এস ইকাল টু এস 1 প্লাস এস 2, বা আমাদের টার্গেট কি? আমরা এস টুর মানটা বের করবো, কত আরো যুক্ত করতে হবে, ঠিক আছে। বা এস টু ইকাল টু আমরা এখান থেকে পেলাম এস মাইনাস এস 1। তো এস তো আমরা জানি কত? এস হচ্ছে 30, কারণ আমরা এখান থেকে বের করেছি এস 30, এবং এস 1 হচ্ছে অঙ্কে দেওয়া ছিল 24। তাহলে বিয়োগ করলে আমরা পেলাম কত? 6 ওহম। অর্থাৎ 6 ওহম রোধকে যদি আমরা চতুর্থ বাহুতে যুক্ত করি তাহলে আমরা এই ব্রিজটি সাম্যাবস্থায় পাবো, ঠিক আছে। তো আশা করি বুঝেছো যে এই অঙ্কটা তোমার হয়েছে, এটা তার প্রমাণ কি? কিভাবে বুঝবো অঙ্কটা তোমার হয়েছে না ভুল হয়েছে? তাহলে আমরা দেখবো পি বাই কিউ ইকাল টু আর বাই এস। তাহলে আমরা তো জানি যে আমরা যে পি এর মানটা পেলাম, পি এর মান তো আগে ছিল 4, তারপরে কিউ এর মান তো আগে ছিল 12, ঠিক আছে। আর এর মানও আগে ছিল কত? 10। এইবার এস এর মানটা আমি নতুন করে বের করলাম, কত? এস এর মান কত? এস এর মান হচ্ছে 30, এই যে 30, তুমি 30 এখানে বসিয়ে দাও। তাহলে দেখো দুই পাশে সমান হচ্ছে কিনা। তাহলে কাটাকাটি করো, 12 3 4 12, তার মানে কত থাকে? এখানে 1/3 থাকে। আর এখানে কাটাকাটি করো, 3 10 30, সুতরাং এখানেও কিন্তু 1/3 থাকে, অর্থাৎ দুই পাশে সমান। সুতরাং আমরা শিওর হলাম যে এই অঙ্কটা আমার হয়েছে। তো আশা করি এটা তোমরা বুঝেছো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা অ্যাসাইনমেন্ট 2-এ আসবো। 2 নং অ্যাসাইনমেন্টের প্রথম প্রশ্নে বলা হয়েছে আলোর সমবর্তনের সংজ্ঞা দাও। আলোর কম্পনকে আলোর গতির দিকের সাথে সমকোণে একটা নির্দিষ্ট সমতলে সীমাবদ্ধ করার যে প্রক্রিয়া তাকে বলা হয় আলোর সমবর্তন। এবার আমরা আসি 2 নম্বর প্রশ্নে, হাইগেন্সের নীতি উল্লেখপূর্বক চিত্রসহ ব্যাখ্যা করো। তো হাইগেন্সের নীতিটা কি? এটাকে বিবৃতি আমরা দিব, তারপর আমরা ব্যাখ্যা করব, ঠিক আছে। তো হাইগেন্সের নীতিটা হচ্ছে যে কোনো তরঙ্গ মুখের প্রতিটি বিন্দু এক একটি অনুতরঙ্গের বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে গণ্য হয়। ওই অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গগুলোকে মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনের দিকে কি হয়? অগ্রসর হয়। যে কোনো মুহূর্তে এই তরঙ্গগুলোকে স্পর্শ করে যে সাধারণ স্পর্শক তল পাওয়া যায়, তাই ওই সময়ে নতুন তরঙ্গমুখের অবস্থান নির্দেশ করে। এটাই হচ্ছে হাইগেন্সের নীতির বিবৃতি। এবার আমরা ব্যাখ্যায় আসবো। আমরা ধরে নিয়েছি যে এস হচ্ছে একটা আলোক উৎস। ধরো তোমার ঘরে একটা বাল্ব আছে, সেই বাল্বটা আলো জ্বলছে। তো এই বাল্বটা থেকে তুমি খেয়াল করে দেখবা এখান থেকে কিন্তু অসংখ্য আলোক রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ছে। তো এখানে যে একটা সোর্স আমরা ধরেছি এস, এখান থেকে আলোক উৎস, এই আলোক উৎস থেকে আলোক রশ্মিগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে, ঠিক আছে। যে কোনো এক সময় এ বি হচ্ছে তরঙ্গমুখের অবস্থান, এ হচ্ছে এ আর এই হচ্ছে বি। তাহলে এ বি হলো তরঙ্গমুখের একটা অবস্থান, আমরা ধরে নিয়েছি, ঠিক আছে। এখন সময়ের সাথে তরঙ্গমুখের সামনের দিকে অগ্রসর হয়। টি সময় পরে তরঙ্গমুখের অবস্থান কোথায় হবে এটা আমরা হাইগেন্সের নীতির সাহায্যে নির্ণয় করব। তো হাইগেন্সের নীতি অনুযায়ী তরঙ্গমুখের
অবস্থিত প্রত্যেকটি কণাকে গৌণ তরঙ্গের উৎস বলা যায়। তাহলে এই যে তরঙ্গমুখ এবি, তাহলে এখানে অনেকগুলো কণা আছে, একটা হচ্ছে P3, একটা হচ্ছে P2, একটা হচ্ছে P1, এবং আরো অনেকগুলো আছে। আমরা এই তিনটাকে আমরা এখানে চিহ্নিত করেছি, কারণ আমরা সবগুলোকে ব্যবহার করব না। তো এইরকম প্রত্যেকটি কণা অর্থাৎ P1, P2, P3 সহ আরো অনেক আছে, এই প্রত্যেকটি কণা কিন্তু এক একটা উৎস হিসেবে কাজ করবে, গৌণ তরঙ্গের একটা উৎস হিসেবে কাজ করবে। ওই কণাগুলো থেকে তরঙ্গস্থ বা গৌণ তরঙ্গ সমূহ নির্গত হয়ে চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়বে, একই বেগে ছড়িয়ে পড়বে। অর্থাৎ মূল তরঙ্গ যে বেগে যাচ্ছিল এটাও একই বেগে যাবে। তাহলে তরঙ্গমুখের উপর P1, P2, P3 ইত্যাদি কণাগুলো নেওয়া হয়েছে। এখন আলোর বেগ c হলে প্রত্যেক কণাকে কেন্দ্র করে সিটি ব্যাসার্ধের ছোট একটা গোলক কল্পনা করা হয়। সিটি মানে কি? সি হচ্ছে আলোর বেগ আর টি হচ্ছে সময়। অর্থাৎ এই যে এখান থেকে আলোক রশ্মি এদিকে আসলো, কতখানি সময় লাগলো, সেই সময়ের মানটা এবং আলোর বেগের যে মানটা আছে সেটাকে গুণ দিয়ে যে মানটা পেলাম সেইটার সমান একটা ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, আমরা একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে? তাহলে বৃত্তচাপটা আঁকলাম। এইটা দেখো, এই যে A1 B1, এটা হচ্ছে সেই বৃত্তচাপ। ঠিক আছে? তখন ওই ছোট গোলকগুলো স্পর্শ করে যে গোলীয় তল A1 B1 পেলাম, আমরা A1 B1 পেয়েছি। এই A1 B1ই হচ্ছে টি সেকেন্ড পরে AB তরঙ্গমুখের অবস্থান। অর্থাৎ AB তরঙ্গমুখ কিন্তু আগে এই জায়গায় ছিল, টি সময় পর, টি সেকেন্ড সময় পরে এই AB তরঙ্গমুখটা A1 B1 অবস্থানে চলে গেছে। এটাই হচ্ছে হাইগেনস নীতির ব্যাখ্যা। তোমরা এটাকে নিজেদের মতো করে গুছিয়ে সাজিয়ে লিখবা। আশা করি বিষয়টা বুঝেছো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 3 নাম্বার অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। 3 নাম্বার অ্যাসাইনমেন্টের প্রথম যে প্রশ্নটি বলা হয়েছে কাল দীর্ঘায়ন কি, সংজ্ঞা উপস্থাপন। এখানে মাত্র 2 নাম্বার, সুতরাং আমরা শুধু সংজ্ঞাটি লিখব। তো মনে রাখতে হবে যে কাল দীর্ঘায়ন অর্থাৎ সময় দীর্ঘ হচ্ছে, তার সংজ্ঞাটি কিভাবে লিখবো আমরা, যে কোনো জড় কাঠামোতে সংগঠিত ঘটনা উক্ত কাঠামো সাপেক্ষে গতিশীল অন্য কোনো কাঠামো থেকে লক্ষ্য করলে দেখা যায় ঘটনার সময় অন্তর বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ঘটনা ঘটার সময়টা বৃদ্ধি পেয়েছে। এটাই হচ্ছে কাল দীর্ঘায়ন নীতি বা সময় প্রসারণ নীতি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 2 নম্বর প্রশ্ন নিয়ে কথা বলবো। 2 নং প্রশ্নে বলা হয়েছে চিত্র সহ T=T0 ডিভাইডেড 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমীকরণটি প্রতিপাদন ব্যাখ্যা করুন, যেখানে রাশিগুলো প্রচলিত অর্থ বহন করে। তো আমরা এটাকে ব্যাখ্যা করব। তো বলা হয়েছে, দেখো, যে মনে করি গতিশীল এস কাঠামোর এক্স প্রাইম বিন্দুতে একটা ঘড়ি আছে। ঠিক আছে? ধরো এই একটা কাঠামো, এটা গতিশীল কাঠামো, তার নাম হচ্ছে এস প্রাইম কাঠামো। এখানে একটা ঘড়ি আছে, তার নাম হচ্ছে এক্স প্রাইম। ঠিক আছে? তো এস প্রাইম কাঠামোর কোনো ব্যক্তি, এখানে একজন পর্যবেক্ষক আছেন এবং তিনি একটা সময় পরিমাপ করলেন হচ্ছে T1 প্রাইম। তো আরেকটা কাঠামো আছে, এটা এস কাঠামো, এটা আবার স্থির কাঠামো। তো এখানে একটা ঘড়ি আছে, তার নাম হচ্ছে এক্স, এবং এই কাঠামোতে ওই আরেকজন ব্যক্তি সেই সময় নির্ণয় করলেন T1 সেকেন্ড। ঠিক আছে? এই সময় কিছু সময় পরে S2 এবং এস কাঠামোর পর্যবেক্ষক দ্বয় যথাক্রমে T2 প্রাইম এবং T2 সময় নির্ণয় করলেন। কিছুক্ষণ পর আরেকটা সময় নির্ণয় করলেন। তাহলে এস কাঠামোর ব্যক্তি এটাকে বললেন T2 এবং এস প্রাইম কাঠামোর ব্যক্তি এটাকে বললেন হচ্ছে T2 প্রাইম। অর্থাৎ একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা শুরু হয়েছিল T1 প্রাইম সেকেন্ডে এবং শেষ হলো T2 প্রাইম সেকেন্ড। এটা হচ্ছে গতিশীল কাঠামোর ব্যক্তি উনি বললেন। তো একই ঘটনা এই স্থির কাঠামো যখন ঘটলেন, সেটা স্টার্টিং সময় ছিল T1 এবং ফিনিশিং টাইম ছিল T2। এটাও তারা বের করলেন। সুতরাং এখন আমরা বলি যে গতিশীল কাঠামোর ক্ষেত্রে, অর্থাৎ এই যে কাঠামোটা আছে সেই কাঠামোতে আমরা তাহলে সময়ের ব্যবধান বের করব। অর্থাৎ তুমি ধরো যে একটা ঘটনা ঘটছে 10 মিনিটে এবং শেষ হলো 10:30 মিনিট, তাহলে কতখানি সময় লাগলো? তাহলে অবশ্যই 30 থেকে 10কে বিয়োগ করলে আমরা জানি 20 মিনিট টাইম লাগছে, তাই না? 20 মিনিট টাইম লাগছে। অনুরূপভাবে এটা আমরা বের করব। তাহলে আমরা কি করব, এই কাঠামোর ক্ষেত্রে T2 প্রাইম মাইনাস T1 প্রাইম। অনুরূপভাবে এই কাঠামোর ব্যক্তি বের করলেন যে তার সময় ব্যবধান হচ্ছে T=T2 মাইনাস T1। এটা আমরা কিন্তু বুঝেছি। এবার বিপরীত লরেন্স রূপান্তর সূত্র অনুসারে আমরা সূত্রটা লিখবো T1 এবং T2 এর একটা সূত্র আছে বিপরীত লরেন্স রূপান্তরে, সেটা আমরা এখানে লিখলাম। ঠিক আছে? এবার আমরা দেখো যে এখানে এই সমীকরণ থেকে আমরা একটু ব্যাখ্যা করছি। ব্যাখ্যাটা কিভাবে করলাম একটু খেয়াল করে দেখো। এখানে দেখো T=, তাই না? তাহলে এখানে আমরা T1 এর মান, এটা হচ্ছে কিসের মান? T2 এর মান। তাহলে এখানে দেখো এই সমীকরণটা, অর্থাৎ এটাকে তুমি 2 নম্বর সমীকরণ ধরো, তাহলে 2 নম্বর সমীকরণে আমরা T1 এবং T2 এর মানটা বসিয়ে দেবো। দেখো একটু খেয়াল করো। তাহলে আমরা এখানে T লিখলাম, তারপরে এখানে T2, এই যে T2 মান আমরা এখান থেকে বসালাম, তারপরে -T1 এর মান আমরা এখান থেকে বসালাম। এই মানগুলো বসানোর পর লসাগু করলাম। লসাগু করে আমরা হিসাব করে দেখলাম যে এখান থেকে লাস্টে আমরা কি পেলাম। এখানে এটা কাটা যাচ্ছে, তাহলে T2 প্রাইম মাইনাস T1 প্রাইম, এইটা সমান আমরা কি লিখতে পারি? এইটা লিখতে পারি। দেখো T2 প্রাইম মাইনাস T1 প্রাইম ইকুয়াল টু T0, সেটা আমরা লিখেছি। সুতরাং আমাদের কিন্তু প্রতিপাদন হয়ে গেছে। অতএব T=T0 বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার।
এটা কিন্তু আমরা পেয়ে গেছি, এটাই হচ্ছে প্রতিপাদন। এখানে √1 - v² / c², এই মানটা কিন্তু সবসময় একের চেয়ে ছোট। তো একের চেয়ে ছোট যদি হয়ে থাকে তাহলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে এখানে, টি কিন্তু সবসময় টি নটের থেকে বড়, অর্থাৎ এখানে এই টি কিন্তু বড় আর এই টি নট কিন্তু ছোট। কেন ছোট? কারণ এটা কিন্তু একের চেয়ে ছোট সংখ্যাতে ভাগ করা হচ্ছে, এই কারণে এটা ছোট এবং টিটা কিন্তু বড়। সুতরাং বলা যায় যে গতিশীল কাঠামোর ঘড়ি কিন্তু ধীরে চলে। এখানে দুইটা ঘড়ি আছে, সুতরাং যে গতিশীল কাঠামো, এটা হচ্ছে গতিশীল কাঠামো, এই ঘড়িটা ধীরে চলে, অর্থাৎ সময়টা স্লো যাচ্ছে, এই কারণে এটাকে বলা হয় কাল দীর্ঘায়ন নীতি। এবার আমরা 3 নাম্বার যে গাণিতিক সমস্যাটি আছে সেটা একটু সমাধান করব। আমরা দেখি, বলা আছে যে 25 বছর বয়সের একজন মহাশূন্যচারী 2.4 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে চলে 50 বছর পর ফিরে এলেন। তার বর্তমান বয়স নির্ণয় করুন। তাহলে একটু আগে আমরা যে সূত্রটা প্রতিপাদন করলাম সেটাই আমরা এখানে লিখব, যে টি ইকুয়াল টু টি নট ডিভাইডেড √1 - v²/c², এই সূত্রটা আমাদের এখানে লাগবে। তাহলে এই যে টিটা কি, আমরা তো জানি স্থির অবস্থার সময়, তাই না? তাহলে স্থির অবস্থার সময় কখন, এটা কিভাবে হবে? 50 বছর পর ফিরে এলেন, অর্থাৎ এটা হচ্ছে স্থির অবস্থার সময় 50 বছর। তারপর সি তো আলোর বেগ, এটা আমরা সবাই জানি মানটা। আর ভি হচ্ছে এই যে এই ব্যক্তির বেগ, অর্থাৎ ভি মান হচ্ছে 2.4 × 10⁸, এটা উদ্দীপকে দেওয়া আছে। এবং টি নট ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ আমরা টি নটটা বের করবো, কারণ বলা হচ্ছে তার বর্তমান বয়স কত, তাই না? তার বর্তমান বয়সটা আমরা কিভাবে বের করবো? টি নটটা বের করবো। শুধু টি নট বের করবো না, টি নট হচ্ছে তার কোন বয়স, অর্থাৎ সে যতক্ষণ সময় গতিশীল ছিল, অর্থাৎ এই যে মহাশূন্যচারী মহাকাশে গেলেন, অর্থাৎ এই যে মহাকাশের মধ্যে কতটা সময় কাটলো, সেটা হচ্ছে টি নট, অর্থাৎ গতিশীল অবস্থার সময়। এটা আগে বের করবো আমরা। তাহলে আমরা কিন্তু এই সূত্রে আমরা মানগুলো বসিয়ে দিই। দেখো, তাহলে আমরা এখান থেকে আমরা টি নটের মানটা বের করবো। তাহলে টি নট এখানে ক্রস গুণন করলে আমরা কি পাচ্ছি? টি ইন্টু √1 - v²/c², এটা পাচ্ছি আমরা। এখন আমরা বসিয়ে দেবো, এই যে টি এর মানটা 50 বসালাম, তারপর ভি এর মান বসালাম, তারপর সি এর মান বসালাম, সবগুলো বসিয়ে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে হিসাব করে মান দেখলাম যে মান আসছে কত? 30 ইয়ার্স, অর্থাৎ 30 বছর। তার মানে কি, তিনি 30 বছর সময় মহাকাশে কাটিয়ে এসেছেন। ঠিক আছে, কিন্তু তোমাকে বলা হয়েছে তার বর্তমান বয়স কত। সুতরাং সে তো 25 বছর বয়সে কিন্তু রওনা হয়েছিল, আর তিনি মহাকাশে সময় কাটালেন কত? 30 বছর। তাহলে 30-এর সাথে আমরা কি করবো? 25-কে যোগ দিব, তাহলে আমরা সময়টা পেয়ে যাবো। অর্থাৎ তার বর্তমান বয়স হচ্ছে 30 + 25 সমান কত? 55 বছর। আশা করি বিষয়টা বুঝেছো। এবার আমরা 4 নাম্বার অ্যাসাইনমেন্ট নিয়ে একটু আলোচনা করব। 4 নাম্বার অ্যাসাইনমেন্টে প্রথম প্রশ্ন, পি টাইপ অর্ধপরিবাহী ও এন টাইপ অর্ধপরিবাহী চিত্রসহ বিশ্লেষণ করো। এখানে কিন্তু 7 নাম্বার আছে, সুতরাং এটা সুন্দর করে ব্যাখ্যা করতে হবে চিত্র এঁকে। আমি এখানে ব্যাখ্যাটা লিখি নাই, কিন্তু আমি ব্যাখ্যাটা মুখে বলবো, তোমরা ভালো করে শুনবে, শুনে সেই অনুযায়ী তোমরা সাজিয়ে লিখবে। তো প্রথমে আমরা আসি পি টাইপ অর্ধপরিবাহী। আমরা জানি অর্ধপরিবাহী হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী, একটা হচ্ছে অবিশুদ্ধ অর্ধপরিবাহী। তো বিশুদ্ধ অর্ধপরিবাহী মানে কোনগুলো? যেগুলো মাঝে কোনো অপদ্রব্য মেশানো হয় না। আর অবিশুদ্ধ কোনগুলো? যেগুলো মাঝখানে আমরা অপদ্রব্য মেশাই। এই অবিশুদ্ধ অর্ধপরিবাহী অর্থাৎ ভেজাল অর্ধপরিবাহী হলো দুই প্রকার, একটা হচ্ছে পি টাইপ এবং একটা হচ্ছে এন টাইপ। তাহলে প্রথমে আমরা পি টাইপ অর্ধপরিবাহী নিয়ে কথা বলবো। দেখো, এইটা হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী। পি টাইপ অর্ধপরিবাহীটা কি জিনিস? আমরা এখানে যে একটা কাঠামো এঁকেছি, এটা হচ্ছে সিলিকনের একটা কাঠামো। তো সিলিকনের কাঠামো, দেখো প্রত্যেকটা কাঠামোতে আমরা দেখেছি 4টা করে ডট দেখিয়েছি। এই ডটগুলো কি? লাল রঙের ডট, এগুলো হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, তো আমরা জানি যে সিলিকন হচ্ছে পর্যায় সারণীর 4র্থ শ্রেণীর মৌল, এই কারণে তার আছে 4টা মুক্ত ইলেকট্রন, অর্থাৎ এর যোজনী হচ্ছে 4। তাহলে 4টা মুক্ত ইলেকট্রন আমি চারপাশে দেখিয়েছি, খেয়াল করে দেখো, চারপাশে 4টা মুক্ত ইলেকট্রন দেখিয়েছি। এভাবে প্রত্যেকটা সিলিকন, দিস ইজ দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ সিলিকন, এটা হচ্ছে সিলিকনের অভ্যন্তরীণ গঠন আমি এখানে দেখিয়েছি। এবার আমি কি করলাম? সিলিকনের ঠিক মাঝখানে একটা অ্যালুমিনিয়াম আমি ভেজাল হিসেবে যুক্ত করে দিলাম। এই যে দেখো, অ্যালুমিনিয়াম যুক্ত করেছি, কিন্তু অ্যালুমিনিয়ামের কিন্তু যোজনী হচ্ছে 3, অর্থাৎ অ্যালুমিনিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 3টা ইলেকট্রন আছে, এই কারণে আমি লিখেছি দেখো 3। আর এক পাশে কিন্তু একটা ফাঁকা জায়গা, এটাকে বলা হয় হোল। হোলের চার্জ হচ্ছে পজিটিভ। তাহলে এই যে আমরা ইলেকট্রন এবং হোলগুলো দেখালাম, এই হোলের চার্জ যেহেতু পজিটিভ, সে কি করবে? তার পার্শ্ববর্তী একটা ইলেকট্রন থেকে পার্শ্ববর্তী একটা পরমাণু থেকে একটা ইলেকট্রনকে সে কি করবে? এখানে সে আকর্ষণ করে নিয়ে আসবে, অর্থাৎ তার জায়গাটা পূরণ করবে, একটা সমযোজী বন্ধন সে গঠন করার চেষ্টা করবে। তো সেই যে একটা ইলেকট্রনকে নিয়ে আসলো, তাহলে সে এখান থেকে আসলো, এখানে আরেকটা হোল সৃষ্টি হলো। এই হোলটা কি করবে? তার পার্শ্ববর্তী আরেকটা ইলেকট্রনকে সে আকর্ষণ করবে, করে তার জায়গাটা সে পূর্ণ করবে, করে তার কি সমযোজী বন্ধন সে একটা গঠন করলো। সে আবার যেখান থেকে ইলেকট্রন আনলো, সেটাও আবার এখানে আরেকটা হোল সৃষ্টি হলো। এভাবে হোলগুলো আর ইলেকট্রনগুলো পরস্পর বিপরীত দিকে অনবরত চলতেই থাকবে। ঠিক আছে, যার ফলে এই যে আমরা জানি যে ইলেকট্রনের প্রবাহ কিন্তু কারেন্ট, এই যে ইলেকট্রন এবং হোল অনবরত চলাফেরা করছে, যার ফলে এই অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহিতা বহুগুণে বেড়ে যাচ্ছে। এটাই হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী। ঠিক আছে, এবার আমরা আসবো এন টাইপ অর্ধপরিবাহী।
তাই এন টাইপ অর্ধপরিবাহীটা কি, একইভাবে সিলিকনের একটা কাঠামো আঁকলাম। এবার আমি সিলিকনের মাঝখানে কি করবো, একটা পর্যায় সারণী পঞ্চম শ্রেণীর মৌল যুক্ত করবো। এখানে আমরা উদাহরণস্বরূপ দিয়েছি আর্সেনিক, তুমি পঞ্চম শ্রেণীর যে কোনো মৌল তুমি যোগ করতে পারবা। তো আর্সেনিকের যোজনী হচ্ছে কত, 5। আমরা বললাম পর্যায় সারণী পঞ্চম শ্রেণীর মৌল অর্থাৎ 5, তাহলে তার মানে তার মুক্ত ইলেকট্রন আছে কয়টা, 5টা। এই কারণে দেখো 5টা আমি ইলেকট্রন দেখিয়েছি। তো 5টা ইলেকট্রন দেখালাম, তো তার চারপাশে কিন্তু জায়গা আছে 4টা, অর্থাৎ সে 4টা স্থানে সে অন্যদের সাথে একটা সমযোজী বন্ধন গঠন করতে পারবে, কিন্তু আরেকটা জায়গা কিন্তু তার শর্ট, এই কারণে সে একটা ইলেকট্রন মধ্যে এক্সট্রা হয়ে গেছে। এই দেখো ইলেকট্রনটা এক্সট্রা হয়ে গেছে। এইভাবে আমি সামান্য একটা পরমাণু আর্সেনিক যুক্ত করার কারণে আমি একটা মুক্ত ইলেকট্রন পেলাম। এইভাবে আমি যদি কিছু পরিমাণ, অর্থাৎ আমি ধরো 1 চামচ পরিমাণ যদি আর্সেনিক যুক্ত করি, তাহলে কিন্তু কোটি কোটি মুক্ত ইলেকট্রন সৃষ্টি হবে। আর যে পরিবাহীর, যে পদার্থের মুক্ত ইলেকট্রন যত বেশি, তার তড়িৎ পরিবাহিতা তত বেশি। তো এইভাবে যে অর্ধপরিবাহীটা সৃষ্টি হবে তার নাম হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী। এটাই হচ্ছে ব্যাখ্যা। তাহলে তুমি একটু সাজিয়ে গুছিয়ে লিখবা। কিভাবে লিখবা আমি আবার একটু বলি সংক্ষেপে, যে আমরা প্রথমে বলবো যে চিত্রে একটা সিলিকনের একটা অভ্যন্তরীণ গঠন দেখানো হয়েছে। আমরা জানি সিলিকন হচ্ছে পর্যায় সারণী চতুর্থ শ্রেণীর মৌল, এই কারণে তার সর্ববহিস্থ শক্তি স্তরে 4টা ইলেকট্রন থাকে। তো এই সিলিকনের একটা কাঠামো, তার ভিতরে আমি কিন্তু ভেজাল হিসেবে একটা অ্যালুমিনিয়াম যুক্ত করলাম। আমরা জানি অ্যালুমিনিয়াম হচ্ছে পর্যায় সারণীর তৃতীয় শ্রেণীর মৌল। তো অ্যালুমিনিয়াম যুক্ত করার ফলে অ্যালুমিনিয়ামের 3টা পরমাণু পার্শ্ববর্তী 3টা সিলিকনের সাথে সমযোজী বন্ধন গঠন করে, কিন্তু চতুর্থ অবস্থানটি অসম্পূর্ণ রয়ে যায়, কারণ অ্যালুমিনিয়ামের একটা ইলেকট্রন কম আছে। তো এই যে একটা ফাঁকা জায়গা, এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে হোল। হোলের চার্জ হচ্ছে পজিটিভ, সে পজিটিভ হোল তার পার্শ্ববর্তী আরেকটা ইলেকট্রন এখানে এনে তার জায়গাটা পূরণ করার চেষ্টা করবে এবং সেখানে রেখে আসবে আরেকটা হোল। সেই হোলটি তার পার্শ্ববর্তী জায়গা থেকে একটা ইলেকট্রন আনবে এবং সেখানে রেখে আসবে আরেকটা হোল। এইভাবে ইলেকট্রন এবং হোল পরস্পর বিপরীত দিকে গতিশীল থাকবে, যার ফলে এই পরিবাহিতা অনেক গুণ বেড়ে যাবে। এটাই হলো পি টাইপ অর্ধপরিবাহী। অনুরূপভাবে এন টাইপ অর্ধপরিবাহী বর্ণনাটা এভাবে দিয়ে দিবা, যে আমরা একটা চিত্রে একটা সিলিকনের অভ্যন্তরীণ স্ট্রাকচার দেখিয়েছি। এবার আমি কি করলাম, সিলিকনের মাঝখানে আমি একটা পর্যায় সারণী পঞ্চম শ্রেণীর মৌল যুক্ত করলাম। উদাহরণস্বরূপ আমরা এখানে আর্সেনিক যুক্ত করেছি। আর্সেনিকের যোজনী হচ্ছে 5, অর্থাৎ সর্ববহিস্থ শক্তি স্তরে 5টা ইলেকট্রন থাকে এবং এই 5টা ইলেকট্রন থাকার ফলে সে 4টা ইলেকট্রন পার্শ্ববর্তী 4টা সিলিকনের সাথে সমযোজী বন্ধন গঠন করে, কিন্তু আরেকটা অবস্থান অপূর্ণ থাকার কারণে সে কারোর সাথে বন্ধন গঠন করতে পারে না। এই ইলেকট্রনটিকে বলা হয় মুক্ত ইলেকট্রন এবং এটা নিউক্লিয়াসের সাথে খুবই হালকাভাবে আবদ্ধ থাকে এবং সামান্য শক্তি প্রয়োগ করে একে নিউক্লিয়াস থেকে বিচ্ছিন্ন করা যায়। এই যে একটা ইলেকট্রন আমরা পেলাম, তো সামান্য পরিমাণ আর্সেনিক যুক্ত করলে আমরা কোটি কোটি মুক্ত ইলেকট্রন পাবো এবং এই এত পরিমাণ মুক্ত ইলেকট্রন থাকার কারণে এই পদার্থটির তড়িৎ পরিবাহিতা অনেক গুণ বেড়ে যাবে। এই ধরনের অর্ধপরিবাহীকে বলা হয় এন টাইপ অর্ধপরিবাহী। এটাই হচ্ছে ব্যাখ্যা। এভাবে তুমি যদি লিখে একটু সাজিয়ে গুছিয়ে লিখে দিবা, হয়ে যাবে। এবার আমরা 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে পূর্ণ তরঙ্গ ব্রিজ রেকটিফায়ারের চিহ্নিত চিত্র উপস্থাপন। এখানে শুধু চিত্রটাই চেয়েছে, আর কিছু চাই নাই, সুতরাং আমাদের অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নাই। এখানে নাম্বারও কম, মাত্র 3, সুতরাং তোমরা চিত্রটাই শুধু দিবা এবং প্রত্যেকটা অংশ এখানে চিহ্নিত করে দিতে হবে। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে একটা এসি পাওয়ার সাপ্লাই এবং এটা একটা ট্রান্সফরমার, সেই সাথে এখানে 4টা ডায়োড D1, D2, D3, D4, 4টা ডায়োড এখানে দেখানো হয়েছে এবং এখানে একটা ইনপুট, এখানে ইনপুটের এসি সিগন্যাল এখানে দেওয়ার ফলে আউটপুট আমরা ডিসি সিগন্যাল পাচ্ছি। এগুলো এখানে আলোচনা করার দরকার নাই, চিত্রটা জাস্ট এঁকে দিলে হয়ে যাবে। এবার আমরা অ্যাসাইনমেন্ট 5 নিয়ে আলোচনা করব। অ্যাসাইনমেন্ট 5-এর প্রথম যে প্রশ্নটি, সেখানে বলা হয়েছে বাইনারি যোগ, বিয়োগ, গুণ এবং ভাগের নিয়মাবলী উপস্থাপন করো। এখানে কিন্তু 8 নাম্বার, অর্থাৎ 4টা নিয়ম চেয়েছে, 4টাতে 8 নাম্বার, প্রত্যেকটা 2 করে নাম্বার। সুতরাং সবগুলো যেন সঠিকভাবে সুন্দর মতো হয় সেদিকে তোমাদের খেয়াল করতে হবে। তাহলে এখানে বাইনারি যোগের নিয়মগুলো আমি দেখেছি। 0 আর 0 যোগ করলে 0 হয় এবং 1 আর 0 যোগ করলে 1 হয়, 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 এবং 1 যোগ করলে 0 হয় এবং হাতে থাকে 1। হাতের 1 বাম দিকের সংখ্যার সাথে যোগ হয়, ঠিক আছে? এই লাইনটা কিন্তু উল্লেখ করা দরকার, ঠিক আছে? এবং বাইনারি বিয়োগের নিয়ম আমরা এখানে দেখিয়েছি। 0 - 0 = 0, 1 - 0 = 1, 1 - 1 = 0 এবং 0 - 1 = 1 এবং হাতে থাকে 1, ঠিক আছে? এবার আমরা বাইনারি গুণের নিয়ম দেখব। 0 × 0 = 0, 0 × 1 = 0, 1 × 0 = 0, 1 × 1 = 1, অর্থাৎ সাধারণ গুণের নিয়ম অনুযায়ী এটা হয়। বাইনারি গুণ আর সাধারণ গুণ প্রায় একই রকম লিখেছি এখানে। এবার আমরা আসি বাইনারি ভাগের নিয়ম। বাইনারি ভাগ সাধারণ নিয়ম, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিতেই করা হয়ে থাকে। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট ব্যবহার করে সাধারণভাবে যেভাবে ভাগ করে থাকি, বাইনারি ভাগটাও একই রকম। অতিরিক্ত লেখার দরকার নাই, এখানে একটা লাইন লিখেছি, এটুকু লিখলেই যথেষ্ট। এবার
আমাকে ২ নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখি। ২ নাম্বারে বলা হয়েছে বাইনারি যোগ করুন। এখানে বাইনারি যোগ করতে বলা হয়েছে। আমরা এখানে যোগটা করে দিয়েছি। তো যোগটা একটু ব্যাখ্যা আমি তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমরা জানি যে 1 এবং 1 যোগ করলে কি হয়? 1 এবং 1 যোগ করলে হয় 0, হাতে থাকে 1। তাহলে আমি 0 লিখেছি এবং হাতের 1 লিখেছি। আবার 0, 0 যোগ করলে 0 ই হয়, হাতের 1 আমরা এখানে লিখেছি। তারপরে দেখো ১ আর ১ যোগ করলে কত হয়? ০, হাতে থাকে ১। সেই ১ আর এই ১ যোগ করলে কত হয়? ০, হাতে থাকে আবার ১। ঠিক আছে? তো এই হাতে থাকে ১, ১ আর ১ যোগ করলে কত হয়? ০ হয়। আর সাথে হাতের ১ আমি লিখেছি। আবার হাতে আরো ১ থাকে। এই 0 আর 0 যোগ করলে হয় 0, হাতের ১ এখানে লিখেছি। তারপরে 1 এবং 1 যোগ করলে কত হয়? 0 হয় এবং হাতে থাকে ১, সেই ১ টাও আমরা এখানে লিখে দিয়েছি। এই হলো তোমাদের সহজ একটা বিয়োগ অঙ্ক দেখানো হয়েছে। এখানে ২ নাম্বার, এটা এভাবে লিখলে হবে। তো আমরা ক্লাসটি শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে একটা কথা লক্ষণীয় যে তোমরা অনেকেই লিখে থাকো যে ১ নং প্রশ্নের উত্তর, ২ নং প্রশ্নের উত্তর। সরি, এটা কিন্তু কোনো প্রশ্ন না। ঠিক আছে? এভাবে লেখা যাবে না। এটা অ্যাসাইনমেন্ট। সুতরাং এখানে ১ নাম্বার দিয়ে সরাসরি তুমি উত্তর লেখা শুরু করবা। এখানে ১ নাম্বারের উত্তর, ২ নাম্বারের উত্তর এভাবে লেখার কোনো প্রয়োজন নাই। কারণ এটা হচ্ছে কোনো প্রশ্ন না। ঠিক আছে? অ্যাসাইনমেন্ট। সুতরাং ১ নাম্বার লিখে কিন্তু লেখা শুরু করে দিবা। উত্তর শব্দটা ব্যবহার করতে পারো, কিন্তু ১ নং প্রশ্নের উত্তর এভাবে লিখবা না। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। এই ক্লাসটি ভালো করে দেখলে তোমরা আশা করি এই সবগুলো অ্যাসাইনমেন্ট খুব সহজে এবং সুন্দরভাবে করতে পারবে। তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, সেটি হচ্ছে যে তোমরা এই ক্লাস থেকে কপি করবে না। তোমরা এই ক্লাসের নির্দেশনাগুলো অনুসরণ করে তোমরা নিজের মতো করে সাজিয়ে অ্যাসাইনমেন্টগুলো তৈরি করবে। এবং সবাইকে ফোটন ফিজিক্স হোমের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাহলে পরবর্তী সবগুলো অ্যাসাইনমেন্ট তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। তো পরবর্তী ক্লাসে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।